প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সাথে আছি আমি আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একেবারেই প্রাথমিকভাবে ম্যাক্রো ইকোনমিক্সের কিছু কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। তো এই কথাগুলো বা এই লেসনগুলো যাদের বেশি কাজে আসবে তারা হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, ইকোনমিক্সে যারা ভর্তি হয়েছে প্রথম বর্ষে পড়ো, তাদের জন্য এটা বেশি কাজে আসবে। তো শুরুতেই আমরা দেখে নিই যে আমরা কোন টপিকগুলো নিয়ে কথা বলবো। তো আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সংক্ষেপে সেগুলো আমরা একটু স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি। আমরা প্রথমে দেখব ম্যাক্রো ইকোনমিক্সের একটা সংজ্ঞা দেখব, ম্যাক্রো ইকোনমিক্সকে নিয়ে আলোচনা করে সেই বিষয়টা আমরা দেখব। তারপর ইকোনমিক এগ্রিগেটস বলতে কী বোঝায়, ইকোনমিক স্টেবিলাইজেশন জিনিসটা কী, নমিনাল জিএনপি এবং রিয়েল জিএনপি বলতে কী বোঝায়, প্রাইস ইন্ডেক্স এবং জিএনপি ডিফ্লেটর, জিডিপি অফ বাংলাদেশ অ্যাট কারেন্ট অ্যান্ড কনস্ট্যান্ট প্রাইসেস, লেবার এমপ্লয়মেন্ট এবং রিয়েল জিএনপি এই দুটার মধ্যে সম্পর্ক, বাণিজ্য চক্র বা বিজনেস সাইকেল, স্টেবিলাইজেশন পলিসি, মনিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসি। মোটামুটি এই কথাগুলো নিয়ে আমরা খুব প্রাথমিকভাবে আলোচনা করব। তো শুরুতেই আমরা ম্যাক্রো ইকোনমিক্সের ডেফিনিশন নিয়ে আমরা কথা বলি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা একটা ডেফিনিশন এখানে লিখেছি, ম্যাক্রোইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ এগ্রিগেট বিহেভিয়ার অফ ইকোনমিক এগ্রিগেটস। তো এখানে আমরা যেটাকে অনুবাদ করলে আমি নিচে অনুবাদটা লিখে দিয়েছি, তোমরা খেয়াল করো যে সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক সমষ্টিগুলোর সামগ্রিক আচরণের ব্যাখ্যা বিশ্লেষণ। তো এখানে আমি লাল কালি দিয়ে দাগ দিয়েছি ইকোনমিক এগ্রিগেট এই টার্মটাকে। তো ইকোনমিক এগ্রিগেট বলতে আমরা কী বুঝি সেটা আমরা পরের স্লাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখান থেকে আমরা খুব সংক্ষেপে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে যে ইকোনমিক এগ্রিগেটসগুলোর এগ্রিগেট বিহেভিয়ার নিয়ে ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে। তো সেখানে আমরা ইকোনমিক এগ্রিগেটস বলতে কী বুঝি আমরা দেখে নিই। ইকোনমিক এগ্রিগেটসের আওতায় যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে লেভেল অফ আউটপুট, প্রাইস লেভেল, গ্রোথ অফ আউটপুট। এবং এইগুলোর অনুবাদ আমি পরের স্লাইডে করে দিয়েছি যে লেভেল অফ আউটপুট হচ্ছে উৎপাদন স্তর, প্রাইস লেভেল হচ্ছে দাম স্তর, গ্রোথ অফ আউটপুট হচ্ছে উৎপাদনের প্রবৃদ্ধি। এই যে উৎপাদন স্তর, দাম স্তর, উৎপাদনের প্রবৃদ্ধি এগুলোকে আমরা ইকোনমিক এগ্রিগেটস বলে জানবো এখন থেকে, এবং বাংলায় যদি বলি সেটা হচ্ছে যে অর্থনৈতিক সমষ্টি। তো এই এগ্রিগেটসগুলোর এগ্রিগেট বিহেভিয়ার নিয়ে ম্যাক্রো ইকোনমিক্স স্টাডি করে। আমরা এই একেবারে ছোট্ট একটা সংজ্ঞা থেকে আমরা এটা জানতে পারলাম। এরপর আমরা দেখব যে ম্যাক্রো ইকোনমিক্সকে আমরা আরেকটু ডিফাইন করি আরেকটু ভিন্নভাবে, যে ম্যাক্রো ইকোনমিক্স ফোকাসেস আপন ইকোনমিক স্টেবিলাইজেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ইকোনমিক স্টেবিলাইজেশন কথাটাকে লাল কালি দিয়ে লিখেছি। তো ম্যাক্রো ইকোনমিক্স কী করে? ফোকাস করে। কিসের উপরে ফোকাস করে? ইকোনমিক স্টেবিলাইজেশনের উপরে ফোকাস করে, অর্থাৎ ইকোনমিক স্টেবিলাইজেশনটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। এবং ইকোনমিক স্টেবিলাইজেশন বলতে আমরা কী বুঝি সেইটার একটা ব্যাখ্যা আমরা পরবর্তী লাইনে পাচ্ছি। পরবর্তীতে the use of monetary and fiscal policy to moderate the business cycle and foster real economic growth. আমি অনুবাদটা লিখে দিয়েছি নিচে, তোমরা একটু খেয়াল করো। সামষ্টিক অর্থনীতি অর্থনৈতিক স্থিতিশীলতার উপর আলোকপাত করে। আর এখানে স্থিতিশীলতা বলতে বাণিজ্য চক্রকে সহনীয় অবস্থায় রাখতে এবং প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে আর্থিক নীতি ও রাজস্ব নীতির ব্যবহারকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এই ম্যাক্রো ইকোনমিক্সের এখানকার যে সংজ্ঞাটা, এখান থেকে কিন্তু আমরা ইকোনমিক স্টেবিলাইজেশন একটা ধারণা পাচ্ছি, সেই সাথে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি এই দুইটা পলিসির কথা আমরা জানলাম। তো এবং সেই সাথে আরেকটা কনসেপ্ট আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে বিজনেস সাইকেল। সুতরাং আমরা এখানে ইকোনমিক স্টেবিলাইজেশন, ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বিজনেস সাইকেল এই কনসেপ্টগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা ম্যাক্রো ইকোনমিক্স কী নিয়ে আলোচনা করে, কিসের উপরে ফোকাস করে বা আলোকপাত করে, তো সেটা আমরা এই সংজ্ঞাটা থেকে আমরা জানতে পারি। তো তাহলে আমরা যদি আবারও আমরা একটু এখানে দেখি, সামষ্টিক অর্থনীতি অর্থনৈতিক স্থিতিশীলতার উপর আলোকপাত করে। আর স্থিতিশীলতাটা কিভাবে আসবে বা স্থিতিশীলতা বলতে আমরা কি বুঝবো সেখানে একটা ব্যাখ্যা এখানে আমরা এখান থেকে পাচ্ছি। স্থিতিশীলতা বলতে বাণিজ্য চক্রকে সহনীয় অবস্থায় রাখতে, অর্থাৎ বাণিজ্য চক্র সম্পর্কে আমাদের একটু ধারণা লাগবে। তো বাণিজ্য চক্রের ধারণা সম্পর্কে প্রাথমিকভাবে তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে
পুঁজিবাদী অর্থনীতিতে যেহেতু এটা কন্ট্রোলড ইকোনমি না, অর্থাৎ এটা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা নয়, সেক্ষেত্রে এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিতে আপস থাকবে, ডাউনস থাকবে। তো সেখানে এই যে আপস অ্যান্ড ডাউনস থাকবে, বা এটাকে আমরা বলতে পারি ফ্লাকচুয়েশন, এই যে ওঠানামা থাকবে, ভেরিয়েশন থাকবে। এই ফ্লাকচুয়েশনের কারণে আমরা এখানে দেখব যে কখনো ইকোনমি খুব তেজি ভাব একটা অবস্থায়, তেজি অবস্থায় যাচ্ছে, কখনো ইকোনমি একটা ডিপ্রেশনের দিকে যাচ্ছে, বা ডিপ্রেশন থেকে আবার তেজি ভাবের দিকে উঠছে, বা তেজি ভাব থেকে ডিপ্রেশনের দিকে যাচ্ছে। এই যে ধাপগুলো, এটা আমরা বিজনেস সাইকেল সম্পর্কে আমরা এখানে এতটুকুই জানবো। এর বিস্তারিত আলোচনার সুযোগ আমাদের এই আজকের এই টপিকে বা আজকের এই লেসনে আমাদের সেই স্কোপ নাই। তবে এটুকু আমরা মনে রাখবো যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো খুব চাঙ্গা ভাব যদি ধারণ করে, এবং তখন যে অবস্থাটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা তেজি ভাব। এটাকে আমরা বিজনেস সাইকেলের ক্ষেত্রে আমরা বলি যে বুম। তারপর আর একেবারে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি থিতিয়ে পড়ে, ঝিমিয়ে যায়, চাহিদা যদি খুব কমে আসে, সামষ্টিক চাহিদা যদি খুব কমে, সামগ্রিক চাহিদা খুব কমে আসে, তখন আমরা সেই অবস্থাটাকে বলবো ডিপ্রেশন। তো এই হচ্ছে আমাদের বিজনেস সাইকেলের উপরে প্রাথমিক কথা। স্থিতি এখন ম্যাক্রো ইকোনমিক্স কী করে যে স্টেবিলাইজ করে এই বিষয়গুলোকে। স্টেবিলাইজ করে কীভাবে স্টেবিলাইজ করে, যে ব্যবহার করে, সে স্টেবিলাইজ করতে গিয়ে সে ম্যাক্রো ইকোনমিক্স ব্যবহার করে মনিটারি পলিসিকে, ব্যবহার করে ফিসক্যাল পলিসিকে। আমরা দুইটা পলিসির কথা আমরা জানবো, একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা ফিসক্যাল পলিসি। এবং এই মনিটারি পলিসি কী নিয়ে ডিল করে, ফিসক্যাল পলিসি কী ডিল করে, আমরা পরবর্তী স্লাইডে সেটাও দেখব। তো এখানে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের ফোকাসটা কোথায় সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাণিজ্য চক্রকে সহনীয় অবস্থায় রাখতে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে বাণিজ্য চক্রকে আমরা একটা সহনীয় অবস্থায় রাখবো। আর বাণিজ্য চক্রকে সহনীয় অবস্থায় রাখতে, অর্থাৎ এটাকে মডারেট একটা ফেজে রাখার জন্য আমরা কি করতে হবে, আমাদের ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসিকে ব্যবহার করতে হবে। এবং এই কথাটা এখানে সেজন্যই বলা হচ্ছে যে স্থিতিশীলতা বলতে বাণিজ্য চক্রকে সহনীয় অবস্থায় রাখতে এবং প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে। এবং আমরা যদি বিজনেস সাইকেলকে বা বাণিজ্য চক্রকে আমরা সহনীয় অবস্থায় রাখতে পারি, একটা মডারেট অবস্থায় রাখতে পারি, তাহলে আমাদের ইকোনমিক গ্রোথকে আমরা এনহ্যান্স করতে পারবো বা বাড়াতে পারবো। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে আমরা আরও একটু কথা জেনে নিই, বিষয়টা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য। এখানে আমরা দেখছি যে রিয়েল আউটপুট, প্রাইস লেভেল, ইনফ্লেশন রেট, গ্রোথ অফ রিয়েল আউটপুট। এখানে আমরা চারটে কনসেপ্ট দেখতে পাচ্ছি, যে রিয়েল আউটপুট প্রকৃত উৎপাদন, প্রাইস লেভেল দাম স্তর, ইনফ্লেশন রেট মুদ্রাস্ফীতির হার, এবং গ্রোথ অফ রিয়েল আউটপুট প্রকৃত উৎপাদনের যে প্রবৃদ্ধি। এইগুলো হচ্ছে আর সেন্ট্রাল টু ম্যাক্রো ইকোনমিক থিওরি। আমরা যে ম্যাক্রো ইকোনমিক স্টাডি করব, সেই ম্যাক্রো ইকোনমিক থিওরির সেন্ট্রাল হচ্ছে এই বিষয়গুলো, রিয়েল আউটপুট, প্রাইস লেভেল, ইনফ্লেশন রেট এবং গ্রোথ অফ রিয়েল আউটপুট। আমরা ঠিক এটার পেছনে নিচে আমরা বাংলায় লিখে দিয়েছি আমি, প্রকৃত উৎপাদন, দাম স্তর, মুদ্রাস্ফীতির হার এবং প্রকৃত উৎপাদনের প্রবৃদ্ধির হার হলো সামষ্টিক অর্থনৈতিক তত্ত্বের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এখন আমরা চলে আসছি নমিনাল এবং রিয়েল জিএনপি ধারণাতে। তো নমিনাল জিএনপি এবং রিয়েল জিএনপি, এই দুটাকে যদি আমরা বাংলায় বলি সেটা হবে যে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি। তোমরা নিশ্চয়ই এই ধারণাগুলো সম্পর্কে প্রাথমিকভাবে অবগত হয়েছ। তো এখানে আমরা একটু স্বল্প পরিসরে, একটু ভাষাভাবেই বলা যায়, আমরা একটু ডিফাইন করব যে আমরা নমিনাল জিএনপি বলতে কী বুঝবো এবং রিয়েল জিএনপি বলতে কী বুঝবো। তো প্রথমেই আমরা জিএনপি কী করে সেটা আমরা একটু দেখে নেই। এখানে বলা হচ্ছে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মেজার্স দি টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন অ্যান ইকোনমি ডিউরিং এ 1 year পিরিয়ড। জিএনপির একটা সংজ্ঞা আমরা এখান থেকে পাচ্ছি, এবং এখানে বলা হচ্ছে যে 1 বছর মেয়াদে, 1 বছর সময়কালে একটা অর্থনীতিতে, অর্থাৎ একটা ইকোনমিতে যে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার টোটাল মার্কেট ভ্যালু বা মোট বাজার মূল্যই হচ্ছে জিএনপি, অর্থাৎ জিএনপি এটাই পরিমাপ করে। তো এই লাইনটা থেকে আমরা জিএনপির একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি। পরিমাণগতভাবে দ্যাট ইজ, এখানে বলা হচ্ছে যে কোয়ান্টিটেটিভলি ইট ইজ দি প্রোডাক্ট অফ কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড টাইমস দেয়ার রেসপেক্টিভ প্রাইসেস। এখানে পরিমাণগতভাবে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, উৎপাদিত দ্রব্য এবং সেবার যে পরিমাণ সেটাকে যদি আমরা গুণ দেই যে টাইমস,
দেয়ার রেসপেক্টিভ প্রাইসেস, তাদের স্ব দাম দিয়ে যদি আমরা গুণ করি তবেই আমরা জিএনপি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের জিএনপি পাওয়ার সম্পর্কে কথা। নেক্সট কথা হচ্ছে আমাদের when current prices are used in measuring output, nominal GNP includes the effect of price changes during the current year. এখন নমিনাল জিএনপিতে আমরা প্রথমে এটাকে বাংলায় বলেছি যে আর্থিক জিএনপি, এবং আর্থিক জিএনপি যখন আমরা পরিমাপ করতে যাব তখন সেটা কিন্তু কারেন্ট ইয়ার প্রাইসে হয়, মানে চলতি বছরের যে দাম বজায় থাকে বাজারে সেই দাম দিয়ে এটাকে মেজার করা হয় বা পরিমাপ করা হয়। এখন চলতি বছরের দাম দিয়ে যদি আমরা মেজার করতে যাই তাহলে চলতি বছরের দামের মেজার করার কারণে প্রাইস চেঞ্জের যে ইফেক্ট সেটা কিন্তু এই নমিনাল জিএনপির অন্তর্ভুক্ত হয়ে পড়ে। অর্থাৎ নমিনাল জিএনপির যে ফিগারটা আমরা পাবো সেটার ভিতরে প্রাইস চেঞ্জের ইফেক্টটা বা দাম পরিবর্তনের যে প্রভাবটা সেটা লুকায়িত থাকে বা নিহিত থাকে। এখন এই যে প্রাইস চেঞ্জের প্রভাবটা এটার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়, লুকিয়ে থাকে এটার ভিতরে নিহিত থাকে, অর্থাৎ রিয়েল যে নমিনাল জিএনপির ভিতরে নিহিত থাকে, এটা যদি আমরা বর্জন করতে চাই, এই প্রাইস চেঞ্জের ইফেক্ট যদি আমরা বাদ দিতে চাই, তখন কি করতে হবে? টু ইলিমিনেট দি ইফেক্ট অফ প্রাইস চেঞ্জেস, অর্থাৎ প্রাইস চেঞ্জের যে ইফেক্ট সেটাকে যদি আমরা ইলিমিনেট করতে চাই, বর্জন করতে চাই, প্রাইসেস ইন এ সিলেক্টেড ইয়ার ক্যান বি ইউজড টু মেজার আউটপুট ইন প্রিসিডিং অর প্রসিডিং ইয়ার্স। তো এটা এলিমিনেট করতে গেলে বা বর্জন করতে গেলে আমাদের করতে হবে কি যে প্রাইসেস ইন এ সিলেক্টেড ইয়ার, একটা নির্বাচিত বছরের প্রাইসকে কী করতে হবে? প্রাইস ক্যান বি ইউজ টু মেজার, এটা ব্যবহৃত হতে পারে, একটা নির্বাচিত বছরের প্রাইস ব্যবহৃত হতে পারে কী জন্য ব্যবহৃত হতে পারে? টু মেজার আউটপুট ইন প্রিসিডিং অ্যান্ড প্রসিডিং ইয়ার্স, পরের বা আগের বছরে এইটাকে আমরা যদি আউটপুটটা প্রিসিডিং এবং প্রসিডিং ইয়ার্সে যে আউটপুট মেজার করতে গেলে তখন আমরা একটা ইয়ারকে সিলেক্ট করে ফেলতে পারি এবং সেটাকে আমরা বলবো যে বেজ ইয়ার। তো বেজ ইয়ার আমরা একটা বছরকে আমরা ভিত্তি বছর হিসেবে ধরে নিব এবং এই ভিত্তি বছর যে বছরটাকে আমরা ভিত্তি বছর হিসেবে ধরে নিব ওই বছরের প্রেক্ষিতে যদি আমরা বর্তমান সময়ের জিএনপিকে প্রকাশ করি তবে সেটা হয়ে যাবে কনস্ট্যান্ট প্রাইসে জিএনপি, অর্থাৎ স্থির মূল্যে জিএনপি, আমরা যেটাকে রিয়েল জিএনপি বলে থাকি। তো কাজেই আমরা এখানে রিয়েল জিএনপি এবং নমিনাল জিএনপি এই দুইটা ধারণার মধ্যে একটা পার্থক্য আমরা আশা করি বুঝে নিতে পেরেছি। অর্থাৎ এখানে নমিনাল জিএনপিকে আমাদের কনভার্ট করতে হবে রিয়েল জিএনপিতে এবং সেটা করতে হবে যে একটা ইয়ারকে বেজ ইয়ার ধরে সেই বেজের প্রেক্ষিতে যদি আমরা কারেন্ট ইয়ারের জিএনপিকে প্রকাশ করি তাহলে সেটা হয়ে যাবে রিয়েল জিএনপি বা কনস্ট্যান্ট প্রাইস জিএনপি। এটার অনুবাদ আমি লিখে দিয়েছি। এক বছরে কোনো অর্থনীতিতে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার মোট বাজার মূল্যই হচ্ছে মোট জাতীয় আয়, জিএনপি। চলতি বছরের বাজার মূল্যে পরিমাপ করা হয় বলে আর্থিক জিএনপিতে বাজার মূল্য পরিবর্তনজনিত প্রভাব অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এই স্লাইডে আমরা দেখব যে প্রাইস ইন্ডেক্স এবং জিএনপি ডিফ্লেটর এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে আমরা একটা ধারণা নেব। তো প্রথমেই আমরা প্রাইস ইন্ডেক্স সম্পর্কে যে কথাটা আমাদের সামনে আছে যে প্রাইস ইন্ডেক্স মেজার্স, প্রাইস ইন্ডেক্সটা কী করে? এটা মেজার করে বা পরিমাপ করে। কী পরিমাপ করে? দি রিলেশনশিপ, এটা সম্পর্কটা পরিমাপ করে। এখন কিসের সম্পর্ক? বিটুইন প্রাইসেস ফর এ গিভেন ইয়ার অ্যান্ড প্রাইসেস ফর এ সিলেক্টেড ইয়ার, অর্থাৎ একটা বেজ ইয়ার বা নির্বাচিত বছরের যে প্রাইস এবং একটা প্রদত্ত বছরের যে প্রাইস, এই দুইটা প্রাইসের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে মেজার করে প্রাইস ইন্ডেক্স। তো এখানে আমরা আবারও লাইনটা বলি আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য। প্রাইস ইন্ডেক্স মেজার্স দ্য রিলেশনশিপ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস ইন্ডেক্সটা কী করে? একটা রিলেশনশিপ মেজার করে, একটা সম্পর্ক পরিমাপ করে। আর সম্পর্কটা কিসের সম্পর্ক? বিটুইন প্রাইসেস ফর এ গিভেন ইয়ার অ্যান্ড প্রাইসেস ফর এ সিলেক্টেড ইয়ার, অর্থাৎ একটা প্রদত্ত বছরের যে দাম এবং একটা ভিত্তি বছরের যে দাম, এই দুইটা দামের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে পরিমাপ করে প্রাইস ইন্ডেক্স। এবং এটা কিভাবে ক্যালকুলেট করা হয়? ইট ইজ ক্যালকুলেটেড, এটা নির্ণীত হয় এভাবে যে বাই ডিভাইডিং দি কারেন্ট ইয়ার্স প্রাইসেস বাই দি বেজ ইয়ার প্রাইসেস। আমরা কারেন্ট ইয়ার্স প্রাইস অর্থাৎ চলতি বছরের যে দামটা সেটাকে আমরা ভাগ করব ভিত্তি বছরের দাম দিয়ে বাই দি বেজ ইয়ার প্রাইসেস অ্যান্ড মাল্টিপ্লাইং বাই 100 এবং গুণ করব আমরা 100 দিয়ে, এবং এটাকে এইভাবেই আমরা প্রাইস ইন্ডেক্স পেয়ে যাব। এটি হচ্ছে প্রাইস ইন্ডেক্স পাওয়ার পদ্ধতি।
এখন আমরা দেখব যে ওটার সাথে কম্পেয়ার করে, ওটার সাথে তুলনামূলকভাবে আমরা দেখব যে জিএনপি ডিফ্লেটরটা কি। ওখানে আমরা দেখেছি যে বেজ ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ার প্রাইস, অর্থাৎ ভিত্তি বছরের দাম এবং চলতি বছরের দাম, এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা মেজার করে প্রাইস ইন্ডেক্স বলে আমরা বলেছি। আর এখানে আমরা দেখব জিএনপি ডিফ্লেটর বলতে কি বুঝি। জিএনপি ডিফ্লেটর ইজ এ প্রাইস ইন্ডেক্স ফাউন্ড বাই ডিভাইডিং নমিনাল জিএনপি বাই রিয়েল জিডিপি অ্যান্ড দেন মাল্টিপ্লাইং বাই 100। ওখানে আমাদের ভাগ করেছি কি দিয়ে, বেজ ইয়ার প্রাইস দিয়ে। কাকে ভাগ করেছি? কারেন্ট ইয়ার প্রাইসকে। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে the GNP deflator is a measure of changes in prices for aggregate output relative to prices that existed in the base year used to calculate real GNP. আমরা এখানে দেখতে পাচ্ছি যে GNP deflator is a price index found by dividing nominal GNP by real GDP. আমরা যে রিয়েল জিডিপি দিয়ে আমরা নমিনাল জিএনপিকে ভাগ করব। ওখানে আমরা দেখেছি যে প্রাইস ইন্ডেক্সের বেলায় দেখেছিলাম যে বেজ ইয়ার দিয়ে আমরা ভাগ করেছি কাকে? বেজ ইয়ার দিয়ে ভাগ করেছি আমরা কারেন্ট ইয়ার প্রাইসকে। বেজ ইয়ার প্রাইস দিয়ে আমরা ভাগ করেছি কারেন্ট ইয়ার প্রাইসকে। আর এখানে আমরা ভাগ করব রিয়েল জিডিপি দিয়ে আমরা নমিনাল জিএনপিকে ভাগ করব। তো সেখানে এবং গুণ করব 100 দিয়ে। আগেরটাও আমরা 100 দিয়ে গুণ করেছি শতকরায় প্রকাশ করার জন্য, এখানেও আমরা 100 দিয়ে গুণ করব শতকরায় প্রকাশ করার জন্য। তো এরপরে আমরা এই কথাটা আমরা আবার একটু দেখে নিই যে জিএনপি ডিফ্লেটর ইজ এ মেজার, এবং এটা হচ্ছে একটা মেজার বা পরিমাপক। কিসের পরিমাপক? এটা চেঞ্জের। কিসের চেঞ্জ? এটা প্রাইসের চেঞ্জের একটা পরিমাপক। এবং এটা কিসের ক্ষেত্রে? এগ্রিগেট আউটপুট রিলেটিভ টু প্রাইসেস দ্যাট এক্সিস্টেড ইন দ্য বেজ ইয়ার ইউজ টু ক্যালকুলেট রিয়েল জিএনপি। তো আমরা আশা করি যে এখান থেকে আমরা প্রাইস ইন্ডেক্স এবং জিএনপি ডিফ্লেটরের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পেরেছি। এরপর যেহেতু আমরা কারেন্ট প্রাইসে জিএনপি এবং কনস্ট্যান্ট প্রাইসে জিএনপি দুইটা কথা আমরা বলেছি, সেক্ষেত্রে আমরা আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমরা আমাদের জিডিপির হিসাবটা দেখি, সেক্ষেত্রে আমাদের কনসেপচুয়ালাইজ করতে আর একটু সুবিধা হবে বলে আমি মনে করছি। সেই জন্য তোমাদের সামনে আমি একটা স্ট্যাটিস্টিক্স হাজির করছি। আমি উপস্থাপন করেছি এটা এইভাবে যে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনাল ডাটা অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস, তোমরা জানো যে বিবিএস আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তো সেখানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস তাদের যে স্ট্যাটিস্টিক্স সেই অনুযায়ী আমরা কারেন্ট ইয়ার প্রাইসে জিডিপি ছিল 18-19 অর্থ বছরে 25,36,177 ক্রোর টাকা। এটা ছিল আমাদের কারেন্ট প্রাইসে জিডিপি। এবং একই সাথে এই কারেন্ট প্রাইসে জিডিপিটাকে যদি আমরা রিয়েল জিডিপিতে যদি আমরা কনভার্ট করি বা কনস্ট্যান্ট প্রাইস জিডিপিতে আমরা কনভার্ট করি, তাহলে আমরা সেটা কিসে এসে দাঁড়াচ্ছে? যে 11,05,514 কোটিতে দাঁড়াচ্ছে। সো আমরা এই দুইটা ফিগারকে এখন আমরা কিন্তু এখানে জিএনপি ডিফ্লেটরের ধারণা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি ভাগ করি, কারণ আমরা জিডিপি ডিফ্লেটরে দেখো আমরা আগের স্লাইডে দেখিয়েছিলাম যে আমরা এখানে বলেছিলাম যে জিডিপি ডিফ্লেটর হচ্ছে কি, যে প্রাইস ইন্ডেক্স ফাউন্ড বাই ডিভাইডিং নমিনাল জিএনপি বাই রিয়েল জিডিপি। এখন রিয়েল জিডিপি দিয়ে আমরা ভাগ করব নমিনাল জিএনপিকে। তো কাজে আমরা এখানে রিয়েল জিডিপি যেটা পেয়েছি এটা দিয়ে যদি আমরা নমিনাল জিএনপিকে ভাগ করি, তাহলে এখানে কিন্তু আমরা জিএনপি ডিফ্লেটর পেয়ে যাব। দেন আমরা এখানে আরেকটা জিনিস দেবো এখন, সেটা হচ্ছে লেবার এমপ্লয়মেন্ট এবং রিয়েল জিএনপি। প্রকৃত জিএনপির সাথে আমাদের লেবার এমপ্লয়মেন্ট বা যারা শ্রমজীবী মানুষ, যারা শ্রম দেয়, সেই শ্রমের যে চাকুরির যে সংখ্যাটা, সেটা একটা সম্পর্ক আছে। এবং এখানে আমরা একটা ছোট্ট লাইনে কথাটা বলা হচ্ছে যে প্রোডাকশন অকার্স হোয়েন ইকোনমিক রিসোর্সেস, হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ন্যাচারাল আর এমপ্লয়েড। মানে এখানে দেখো কথাটা বলা হচ্ছে যে প্রোডাকশন অকার্স হোয়েন ইকোনমিক রিসোর্সেস আর এমপ্লয়েড। মানে অর্থনৈতিক যে রিসোর্সেসগুলো আছে, অর্থনৈতিক যে সম্পদ, ইকোনমিক রিসোর্সেস, সেগুলো যখন এমপ্লয়েড হয়, অর্থাৎ সেগুলোর যখন নিয়োজন হয়, তখন প্রোডাকশন সংগঠিত হয় বা উৎপাদন সম্পন্ন হয়। তো এখানে এই যে হিউম্যান ক্যাপিটাল এবং ন্যাচারাল, এই তিনটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা আসলে উৎপাদনের যে উপকরণগুলো, সেগুলোকেই আমরা বোঝাচ্ছি। এখানে হিউম্যান বলতে আমরা এখানে লেবারকে বোঝাচ্ছি, ক্যাপিটালকে বোঝাচ্ছি, তো ক্যাপিটাল আছি। আর ন্যাচারাল হচ্ছে এখানে আমরা ল্যান্ডকে নেচার দিয়ে বোঝাচ্ছি। তো কাজে এখানে ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, এই তিনটা বিষয় চলে আসছে উৎপাদনের উপকরণ হিসেবে। তো এগুলোকে যখন আমরা ইকোনমিক রিসোর্সগুলো যখন এমপ্লয়েড হয়, এগুলোর যখন নিয়োজন হয়, তখন উৎপাদন সংগঠিত হয় বা উৎপাদন সম্পন্ন হয়।
হ্যান্স দি গ্রেটার দি এমপ্লয়মেন্ট অফ লেবার দি হায়ার দি লেভেল অফ রিয়েল জিএনপি। তাহলে আমরা সহজেই এখন এই কথাটা বলতে পারবো যে এমপ্লয়মেন্ট যদি বেশি হয়, শ্রমের নিয়োজন যত বেশি হবে, রিয়েল জিএনপি তত বেশি হবে। রিয়েল জিএনপি তাহলে শ্রমের বেশি জিএনপির হায়ার লেভেলে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের লেবার এমপ্লয়মেন্টের এটাকেও আমাদেরকে বাড়াতে হবে। এইখানে এই মোটামুটি এই ধারণা আমরা নিয়েছি। দেন আমরা এখন রেট অফ গ্রোথ, এখানে আমরা যে ধারণাটা এখন আলোচনা করব, দ্য রেট অফ গ্রোথ ইন রিয়েল জিএনপি অ্যান্ড দি রেট অফ আনএমপ্লয়মেন্ট। এখানে বেকারত্বের হারের সাথে রিয়েল জিএনপির গ্রোথের একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা আমরা ম্যাক্রো ইকোনমিক্সে এই বিষয়গুলো অনেক ভাইটাল, সেই কারণে আমরা এই রিলেশনশিপটা খুব সংক্ষেপে আমরা দেখে নিব। তো এখানে আমরা দুইটা কথা বলেছি, একটা হচ্ছে যে রেট অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের হার, আরেকটার কথা বলেছি যে আমরা এখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে রিয়েল গ্রোথ ইন রিয়েল জিএনপি, আরেকটা হচ্ছে দি রেট অফ আনএমপ্লয়মেন্ট। রিয়েল জিএনপি, আমরা রিয়েল জিএনপি বলতে তোমাদেরকে তো বলেছি যে প্রকৃত জাতীয় আয়। এই প্রকৃত জাতীয় আয়ের যে প্রবৃদ্ধি, এটার সাথে সম্পর্কটা হচ্ছে কিসের? বেকারত্বের হারের। আমরা এখানে যে কথাটা বলতে চাই, আমরা স্লাইডে লিখেছি যে বিকজ গ্রেটার আউটপুট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হায়ার লেভেলস অফ এমপ্লয়মেন্ট। আমরা এর আগের স্লাইডে কিন্তু দেখেছি যে যদি আমরা জিএনপির একটা হায়ার লেভেলে যেতে চাই, তাহলে আমাদের এমপ্লয়মেন্ট বাড়াতে হবে। তো এখন বিকজ গ্রেটার আউটপুট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হায়ার লেভেল অফ এমপ্লয়মেন্ট, এখন যদি আমরা যেহেতু আমাদের বেশি উৎপাদন কিসের সাথে জড়িত? উৎপাদনের বেশি এমপ্লয়মেন্টের সাথে জড়িত। তো সেখানে আমরা উইড এক্সপেক্ট, আমরা এখানে আশা করব যে লেস লেবার আনএমপ্লয়েড অ্যাট হায়ার আউটপুট লেভেল। কাজেই উৎপাদনের একটা বড় স্তরে বেকারত্ব কম থাকবে, এটা আমরা আশা করতে পারি। It thereby follows that increases in the rate of economic growth would be associated with decreases in the rate of unemployment. এবং এখানে একটা চমৎকার সম্পর্ক আমরা দেখতে পাই, যে সম্পর্কটা উদ্ঘাটন করেছিলেন আর্থার ওকান। সেই ওকান কি দেখেছিলেন? উনি দেখেছিলেন যে ওনার এক স্টাডি ছিল, সেই স্টাডিতে উনি দেখিয়েছেন আমাদেরকে যে annual 2.5% increase in the rate of real growth above trend growth results in a 1% decrease in the rate of unemployment. উনি যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে বাংলাটা বলি, যে ট্রেন্ড গ্রোথ বলে একটা কথা আছে। আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসে আমরা ট্রেন্ড জিনিসটা হয়তো আমরা ধারণা নিয়ে যাবো, যদি তোমাদের মধ্যে ধারণাটা ক্লিয়ার না থাকে। পরিসংখ্যানে টাইম সিরিজ অ্যানালাইসিস বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে আমরা ট্রেন্ড বলে একটা ধারণা আমরা পাবো, তোমরা সেটা দেখে নেবে। এটা একটা অ্যাভারেজ গ্রোথ লেভেল। তো ট্রেন্ড গ্রোথের উপরে যদি, যে অ্যাভাব ট্রেন্ড গ্রোথ, মানে ট্রেন্ড গ্রোথের উপরে যদি আমরা দেখি যে 2.5% যদি জাতীয় আয় বাড়ে, এই যে এখানে বলা হচ্ছে অ্যানুয়াল 2.5% ইনক্রিজ ইন দ্য রেট অফ রিয়েল গ্রোথ। রিয়েল গ্রোথ যদি ট্রেন্ড গ্রোথের উপরে 2.5% করে বাড়ে, তবে আনএমপ্লয়মেন্ট কমে যাবে 1%। অর্থাৎ এখানে জাতীয় আয়ের প্রবৃদ্ধি যদি 2.5% বাড়ে, তাহলে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব কমবে 1%। এই সম্পর্কটা উনি ওনার একটা গবেষণার মাধ্যমে উনি দেখিয়েছিলেন। তোমাদের সামনে এটা আমি সংক্ষেপে উপস্থাপন করলাম। আর এখন আমি তোমাদেরকে বিজনেস সাইকেল নিয়ে একটু সংক্ষেপে দুটো কথা বলবো। বিজনেস সাইকেল সম্পর্কে প্রাথমিক কনসেপ্ট হচ্ছে যে এটা কিন্তু রিকারেন্ট। বিজনেস সাইকেলস আর রিকারেন্ট বাট নট পিরিয়ডিক। এবং এই যে বিজনেস সাইকেলস আর রিকারেন্ট ফ্লাকচুয়েশন, অর্থাৎ এটা বারবার ঘটবে বিষয়টা, এবং এই বারবার ওঠানামার বিষয়টা ঘটবে ইন ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কর্মকাণ্ডে ওঠানামার বিষয়টা এটা বারবার ঘুরে ঘুরে আসবে অ্যারাউন্ড দি সেকুলার ট্রেন্ড অফ জিএনপির যে সেকুলার ট্রেন্ড যেটা আছে, যে অ্যাভারেজ যে প্রবণতা যেটা আছে, গড় প্রবণতা, সেটাকে কেন্দ্র করে ওঠানামা, অর্থনৈতিক অ্যাক্টিভিটিজের ওঠানামা এটা বারবার হয়ে থাকবে ওভার এ পিরিয়ড অফ সেভারাল ইয়ার্স। পিছনের একটা দীর্ঘ সময় ধরে যদি আমরা দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে একটা ইকোনমিতে যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো আছে, সেই অ্যাক্টিভিটিগুলো ফ্লাকচুয়েট করে, কখনো একটু দমে যায়, কখনো খুব তেজি ভাব ধারণ করে, এরকম একটা অবস্থা আমরা দেখব। আর আমি ইতিমধ্যে আগেই বলেছি যে আমরা এই জিনিসটা হবেই ক্যাপিটালিজমে বা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে এই জিনিসটা ঘটে থাকে, কারণ এখানে যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না সরকারের, এটা যেহেতু কন্ট্রোল বা নিয়ন্ত্রিত অর্থনীতি নয়, অর্থব্যবস্থা নয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা সাইকেল আমরা এক্সপিরিয়েন্স করবই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এক্সপানশন ফেজ বা কন্ট্রাকশন ফেজ, এই দুইটা কথা,
দি এক্সপানশন ফেজ অফ দ্য বিজনেস সাইকেল। তাহলে যখন এই যে বাণিজ্য চক্রটার কথা আমরা বললাম বা বিজনেস সাইকেলের কথা বললাম, এখানকে আমরা দুইটা ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এক্সপানশনারি ফেজ বা সম্প্রসারণমুখী পর্ব, একটা হচ্ছে কন্ট্রাকশনারি ফেজ বা সংকোচনমুখী পর্ব। তো সেখানে আমরা এই কথাটা দিয়ে বোঝাবো যে দ্য এক্সপানশনারি ফেজ অফ দ্য বিজনেস সাইকেল নর্মালি পিকস এট এ পয়েন্ট অ্যাবাভ ট্রেন্ড গ্রোথ। নর্মালি এটা কী করে, এটা পিকস এট পয়েন্ট, একটা পয়েন্টের উপরে এটা যায়, হোয়ারেজ যখন দি ট্রাফ ফর দ্য কন্ট্রাকশনারি ফেজ ইজ নর্মালি বিলো ট্রেন্ড গ্রোথ। ট্রেন্ড গ্রোথের নিচে অবস্থান করে যখন ট্রাফ হয়, যখন অর্থনৈতিক যখন আমাদের সামগ্রিক চাহিদা যখন খুব কমে যায়, থিতিয়ে যায়, তখন অর্থনীতির যে তেজি ভাবটা কিসে আসে, একটা মন্দা ভাবের দিকে চলে আসে এবং সেটা কোথায় গিয়ে পৌঁছায় এবং এটা ট্রেন্ড গ্রোথের নিচে নর্মালি এটা চলে যায়। এখন আমরা কথা বলবো স্টেবিলাইজেশন পলিসি নিয়ে। আমরা ইতিমধ্যে স্টেবিলাইজেশন পলিসির কথাটা আমরা জেনেছি, তো এখানে আমরা আরেকটু দেখি যে ধারণাটা পরিষ্কার করা যায় কিনা। স্টেবিলাইজেশন পলিসি ইজ অ্যান অ্যাকশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট। তো প্রথমেই কিন্তু এখানে বলা হচ্ছে যে স্টেবিলাইজেশন পলিসিটা হচ্ছে একটা অ্যাকশন, এটা একটা পদক্ষেপ বা একটা কর্ম, একটা কাজ যেটা করবে কিন্তু গভর্নমেন্ট। এবং এটা কেন করবে? টু ইম্প্যাক্ট এগ্রিগেট ডিমান্ড টু মডারেট দি এক্সপানশন ফেজ। এখন আমরা একটু বিজনেস সাইকেলে কিন্তু আমরা বলেছিলাম যে বিজনেস সাইকেলে একটা এক্সপানশন ফেজ আছে এবং একটা কন্ট্রাকশনারি ফেজ আছে, একটা সম্প্রসারণমুখী একটা পর্ব আছে, সংকোচনমুখী একটা পর্ব আছে। তো এখন গভর্নমেন্টের কাজ হবে কি, যে এক্সপানশনারি ফেজে তার গভর্নমেন্টের একটা তৎপরতা বা একটা ভূমিকা তো থাকতেই হবে, এবং কন্ট্রাকশনারি ফেজেও কিন্তু সরকারের একটা ভূমিকা থাকতে হবে। এবং তখন এই যে কন্ট্রাকশনারি ফেজে গভর্নমেন্টের স্প্যান্ডিংটাকে মানে বাড়ানো কমানো তো দুটোই করতে পারে গভর্নমেন্ট, কিন্তু এক্সপানশনারি ফেজে কি করবে আর কন্ট্রাকশনারি ফেজে কি করবে সেটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমাদের ইকোনমিক্স যে গাইডেন্সটা দেয় সেটা হচ্ছে ডিউরিং অ্যান এক্সপানশন দি অবজেক্টিভ ইজ মডারেশন অফ দ্য গ্রোথ রেট অফ স্প্যান্ডিং। অর্থাৎ ব্যয়ের যে গ্রোথ রেটটা, ব্যয়ের যে বৃদ্ধির যে হার, সেটাকে মডারেট করতে হবে। রিডাকশন ইন দ্য রেট অফ ডিক্রিজ ইন এগ্রিগেট স্প্যান্ডিং ইজ দি অবজেক্টিভ। অর্থাৎ এখানে গভর্নমেন্টের যে স্প্যান্ডিংটা, এটা সোজা কথায় তোমাদের সহজ করে যদি বলি, যে যখন ইকোনমিক কন্ট্রাকশন হয় বা রিসেশন যখন থাকে, বিরাজ করে একটা অর্থনীতিতে, তখন গভর্নমেন্ট স্প্যান্ডিংটা কিন্তু একটু বাড়াতে হবে। আর যদি এক্সপানশনারি ফেজে থাকে ইকোনমি, তখন কিন্তু গভর্নমেন্ট স্প্যান্ডিং একটু কন্ট্রোল করতে হবে বা একটু রেগুলেট করতে হবে। এই হচ্ছে, এবং এইভাবে হচ্ছে কি যে ইকোনমিটাকে স্টেবিলাইজ করতে হবে। এবং এটাকেই আমরা বলি গভর্নমেন্টের এই যে কাজগুলো, এই যে মেকানিজমটা, এটাকে আমরা টোটালি সামগ্রিকভাবে আমরা বলি যে স্টেবিলাইজেশন পলিসি। দেন আমরা ফোকাস করব মনিটারি এবং ফিসকাল পলিসির উপরে। আমরা ওখানে এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে ইকোনমিক স্টেবিলাইজেশনের জন্য গভর্নমেন্ট দুইটা নীতি অবলম্বন করে, একটা হচ্ছে ফিসকাল পলিসি আর একটা হচ্ছে মনিটারি পলিসি। তো এখানে তোমরা জেনে রাখবে, আমরা শুধু এইটুকুই তোমাদের কাছে আমরা এই স্লাইডের মাধ্যমে এটুকু মেসেজ তোমাদের দিতে চাই। সেটা হচ্ছে মনিটারি পলিসি এইমস টু স্টেবিলাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি বাই কন্ট্রোলিং দি মানি সাপ্লাই অর ইন্টারেস্ট রেট। এখানে আমরা মনিটারি পলিসি অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ মানি সাপ্লাই অ্যান্ড ইন্টারেস্ট রেট লেভেল। এখানে মানি সাপ্লাইটাকে এবং অর্থাৎ অর্থের যে যোগানটা, এই অর্থের যোগানটাকে এবং সুদের হারটাকে, এই দুইটাকে কন্ট্রোল করে কি করবে মনিটারি পলিসি এইমস টু স্টেবিলাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। মানে এইটার কন্ট্রোলিংয়ের মাধ্যমে ইকোনমিক অ্যাক্টিভিটিকে স্টেবিলাইজ করার উদ্দেশ্য হচ্ছে মনিটারি পলিসির। পাশাপাশি ফিসকাল পলিসি কী করবে? ফিসকাল পলিসি ইউটিলাইজেস চেঞ্জেস ইন ট্যাক্স রেটস অ্যান্ড দি লেভেল অফ গভর্নমেন্ট স্পেন্ডিং। তাহলে ওখানে মনিটারি পলিসি যেই দুইটা টুলস ইউজ করবে সেটা হচ্ছে, একটা হচ্ছে মানি সাপ্লাই, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট লেভেল। আর ফিসকাল পলিসি যেই দুইটা টুলস ইউজ করবে, যেই দুইটা হাতিয়ার ব্যবহার করে কাজ করবে, সেটা হচ্ছে একটা হলো ট্যাক্স রেট আর একটা হচ্ছে দি লেভেল অফ গভর্নমেন্ট স্পেন্ডিং, সরকারি ব্যয়ের যে স্তর সেটা। এখন এখানে তোমরা খুব সহজেই দেখবা যে এই যে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সুদের হারগুলো বিরাজ করে, সুদের হার নির্ধারণ এবং অর্থের যোগান, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের দেশে সরকারের হয়ে যে প্রতিষ্ঠান এই বিষয়গুলো নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক সেটা। আর গভর্নমেন্টের যখন বাজেট প্লেস করা হয়, তখন তোমরা দেখবে যে বিভিন্ন পণ্যের উপরে করের হারের বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে। কোনোটার উপরে ট্যাক্স রেট বেড়ে যাচ্ছে, কোনোটার উপরে ট্যাক্স রেট কমে যাচ্ছে, এবং সরকারের যে ব্যয়, সেই ব্যয়টা কমিয়ে বাড়িয়ে
এই যে সরকারি ব্যয় কমানো বাড়ানো, তারপর কর হারকে পরিবর্তন করা, এই বিষয়গুলো হচ্ছে ফিসক্যাল পলিসির সাথে সম্পৃক্ত। আর সুদের হারের যে তারতম্যগুলো ঘটে ব্যাংক টু ব্যাংক এবং সামগ্রিকভাবে অর্থের যোগানটা, এই বিষয়গুলো ডিল করে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা মনিটারি পলিসির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এটা ডিল করে। তো আমি তোমাদেরকে এইটুকু আলোচনার মধ্য দিয়েই আজকে তোমাদের সাথে আমি শেষ করব। তবে বলে রাখি যে এটা অ্যাকচুয়ালি ছিল আমার একটা ট্রায়াল ক্লাস। আশা করি যে তোমরা কমেন্ট করার মধ্য দিয়ে আমার সাথে শেয়ার করবে যে তোমাদের কেমন লাগলো, এবং আশা থাকলো যে তোমাদের সাথে আবারও কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা সবাই ভালো থাকো, সেই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।